দর্শক, বরাবরের মতো আজকে আমরা বসেছি বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থার সাখাওয়াত হোসেন ভাইকে নিয়ে। দর্শক, আপনারা এই সমাজে অনেকেই ভালো কাজ করেন, অনেকেই করার সুযোগ পান না, কিন্তু এই সাখাওয়াত হোসেন ভাই তিনি বরিশালে সাহসিকতার সাথে তিনি বৃদ্ধাশ্রম পরিচালনা করছেন। দর্শক, এই বৃদ্ধাশ্রম কথাটা শুনলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমাদের এই সমাজে কেন বৃদ্ধাশ্রম হলো, কেনই বা এই বৃদ্ধদের কোনো স্থান আমাদের সমাজে হবে না, এই প্রশ্ন সবার কাছে। তারই ধারাবাহিকতায় আজকে দর্শক সেই বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নামক এই যে সাখাওয়াত হোসেন ভাইয়ের যে উদ্যোগ, যে তিনি একটি বরিশাল শহরের মতো জায়গায় তিনি বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, আজকে আমরা একটু সেই বৃদ্ধাশ্রমের কথা শুনবো। সরাসরি চলে যাচ্ছি সাখাওয়াত হোসেন ভাইয়ের কাছে। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে একটু কথা বলবো আপনার এই যে বৃদ্ধাশ্রম যে আপনি শুরু করেছেন, অর্থাৎ বয়স্ক পুনর্বাসন সংস্থা, কল্যাণ সংস্থা, এটি আপনি শুরু করলেন কবে থেকে এবং হঠাৎ করে আপনার মাথায় আসলো কিভাবে? আমি ধন্যবাদ জানাই গগনের আলোকে আমাকে এখানে আজকে এই অতিথি হিসেবে নিমন্ত্রণ দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের যারা শ্রোতারা আছেন, ভিডিওটি দেখছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমি এই বৃদ্ধাশ্রমটি 2015 সালে অসহায় মানুষের একটি আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলি। কারণ আমার নিজের মা এবং বাবা, আমার বড় 3 ভাই, তাদের দ্বারা নির্যাতিত ছিল। এমনকি অনেক মারধর খেয়েছে আমি ছোটবেলাতে দেখা। বড় ভাইরা অনেক মারধর করতো। ভাত কাপড় যেটা সন্তানেরা দেয়, অর্থাৎ আপনার নিজের সংসারেই? নিজের সংসারে নিজের আপন মা, আপন বাবা, আপন ভাইরা অনেক নির্যাতন করতো। সেই সময় কাকে নির্যাতন করতো? আমার মা এবং বাবার উপরে নির্যাতন করতো। ও, মানে আপনার আপনার আপন ভাইয়েরাই আপনার বাবা মায়ের উপর নির্যাতন করতো? নির্যাতন। এটি খুবই দুঃখজনক। তখন আমি অনেক ছোট, অতটা বুঝ সম্পন্ন ব্যক্তি হিসেবে আমি বয়স্ক ছিলাম না। যখন আমি বড় হয়ে চাকরিতে প্রবেশ করি, তো তখন মা বাবা আমার চাকরির পয়সা দিয়েই একটু ভালো করে চলার একটা পথ চলে আসে। তো পাশাপাশি যখন একটু আরও ভালো পর্যায়ে চলে আসে, মাঝে মাঝে অফিসে বসে পত্রিকা দেখতাম। তখন দেখতাম মাঝে মাঝে লেখা আসে যে সন্তানের দ্বারা নির্যাতিত হয়ে বাবা হাসপাতালে, কিংবা মায়ের অনেক নির্যাতনে দাঁত পড়ে গেছে, এই রকমের অনেক নির্যাতনের কথা পত্রিকায় দেখা যেত। তো তখন আমার ওই ছোটবেলা মা বাবার কথা মনে পড়ে, যে মা বাবা যে রকমের নির্যাতিত ছিল, তাদের মতন অসহায় যারা আছে তাদের কল্যাণে যদি একটু আশ্রয় কেন্দ্র করে দেওয়া যায়, তারা একটু শান্তিতে থাকতে পারবে, দুমুঠো ভাত খেয়ে অন্তত মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবে। সেই লক্ষ্য নিয়েই 2015 সালে হাঁটি হাঁটি পা পা করে এই বৃদ্ধাশ্রমটি গড়ে তোলা। আজকে এখানে 70 জন বৃদ্ধ মায়েরা আছে। একটি সময় আমার এখানে 126 জন মায়েরা এবং বাবারা ছিল আশ্রয়, যাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রি লালন পালন করি। আর আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, তারা অনেকেই সাহায্য সহযোগিতা, কেউ খাবার দিতেন, কেউ আর্থিক সাহায্য দিতেন। এভাবে করে তাদেরকে সম্পূর্ণ ফ্রি লালন পালন করা হতো। আরেকটা বিষয় আমরা একটু জানার চেষ্টা করব, যে এইখানে এই যে আপনাদের কাছে যে বৃদ্ধারা আসে, তাদেরকে আপনি কিভাবে সংগ্রহ করেন, অর্থাৎ তারা কিভাবে আপনার কাছে আসে? মূলত আমার এই বৃদ্ধাশ্রমটি যখন চালাতে একটা ভালো একটা পর্যায়ে আসি, তখনই আমার চাকরি থেকে আমি বরখাস্ত হয়ে যাই, অর্থাৎ চাকরি চলে যায়। তাই মানে এটা কি নিজে থেকে ছেড়ে দেন, নাকি কোনো কারণে চলে যায়? ওই বৃদ্ধাশ্রমটা আমি চালাই বিদে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এটা কি আপনি কোনো সরকারি চাকরি না কোম্পানি? বেসরকারি একটা বিশ্ববিদ্যালয় ছিল। ও, বেসরকারি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তারা যখন জেনেছে যে আপনি এই বৃদ্ধাশ্রম শুরু করেছেন, তখন তারা আপনাকে চাকরি থেকে ডিসমিস করে দিয়েছে। তারপর থেকে এই মানুষের কাছ থেকে হাত পেতে পেতে, অর্থাৎ ভিক্ষা করে যে খাওয়া বলা যায়, সেইটাই মূলত আমাদের একমাত্র উপায় ছিল। তো সেই সময় দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে আমরা চেয়ে চেয়ে মায়েদেরকে খাওয়াই বাঁচিয়ে রেখেছি। দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু কি সহানুভূতি পেতে পারে না? তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলছি
বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থার যিনি কর্ণধর, প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে। দর্শক, এই যে জার্নিটা, অর্থাৎ এই যে বয়স্ক পুনর্বাসন বৃদ্ধাশ্রম যেটিকে আমরা বলে থাকি, সেই বৃদ্ধাশ্রমের জার্নিটা কিন্তু অত সহজ নয়। আপনারা শুনতে পারলেন, তিনি কিন্তু একটি চাকরি করতেন এবং যখনই তিনি এই বৃদ্ধাশ্রমের কাজটি শুরু করেছেন তখনই কিন্তু তার চাকরিটা চলে যায়। বুঝতেই পারছেন যে সেখানে কতটা টানাপোড়েনের মধ্যে তাকে এই পর্যন্ত এগিয়ে আসতে হয়েছে। আর একটা বিষয় যেটা দর্শক না বললেই নয়, আমি নিজে দেখেছি এবং বরিশাল শহরের অনেকেই তাকে দেখেছেন যে ছোট্ট একটা বাক্স নিয়ে তিনি একটা মাইক, হ্যান্ড মাইক নিয়ে তিনি বিভিন্ন স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে নিজেই দাঁড়িয়ে এই অসহায় যারা এই বয়স্ক রয়েছেন তাদের জন্য তিনি সহযোগিতা চেয়ে থাকেন। এ বিষয়ে আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আপনি যে এই যে বিভিন্ন জায়গায় আপনাকে দেখা যায় বরিশাল শহরে, অনেকে ভালো মনে করে, অনেকে খারাপ মনে করে, যারা জানেন না বা আপনার প্রতিষ্ঠানে যারা যাননি তারা অনেকেই মনে করে হয়তোবা এটি ভুয়া বা এটি অনেক সময় আপনাকে লাঞ্ছিত হতে হয়। তো সে বিষয়ে আমরা একটু জানতে চাইবো যে আপনি কখনো কিভাবে লাঞ্ছিত হয়েছেন কিনা? হ্যাঁ, অসংখ্যবার আমি লাঞ্ছিত হয়েছি। আমাদের সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছি আমরা বরিশালে বৃদ্ধাশ্রম চালাই, এই বরিশালেই লাঞ্ছিত বেশি হয়েছি। আর এছাড়াও আমি ঢাকাতেও বিভিন্ন স্কুল কলেজে আমি সাহায্যের জন্য বক্স নিয়ে যাই। তো সেখানে হয়তো তারা আমাকে সাহায্য না দিলেও, অতটা লাঞ্ছিত না করলেও, অর্থাৎ আপনি বরিশাল থেকেই লাঞ্ছিত হচ্ছেন লাঞ্ছিত বেশি। বেশিটা। হ্যাঁ, মানে কি টাইপের সেটা আমরা যদি একটু হয়তো আপনার দর্শকের অনেকে আমাকে শারীরিকভাবে নির্যাতনও করেছে, এমনকি সেই অর্থাৎ শারীরিকভাবে নির্যাতন করেছে আপনাকে? জি, জি। অনেকবার, অনেকবার। এমনকি আ অনেকে লাথি দিয়ে, চড় থাপ্পড় দিয়ে মাটিতে লুটিয়ে পর্যন্ত ফেলেছে। দর্শক, এটি অত্যন্ত দুঃখজনক। আসলে কোনো কিছুর বিষয়ে যদি কেউ এগ্রেসিভ হয় তাহলে আগে তাকে জানতে হবে তার পেছনের গল্পটা। দর্শক, অনেকেই হয়তোবা এই গল্পটা জানেন না। তিনি যে বৃদ্ধাশ্রমটি শুরু করেছেন বরিশালে, এটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছেন তিনি এবং তিনি আমরা দেখেছি, আমরা সেখানে গিয়েছি এবং আমরা পর্যবেক্ষণ করেছি। শুধু আমি নয়, বরিশালের সমাজসেবা অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিস বা বিভিন্ন যারা সংগঠন রয়েছে যারা এই সামাজিক কর্মকাণ্ড করে থাকেন তারাও কিন্তু সেখানে গিয়েছেন। তবে এটি অত্যন্ত দুঃখজনক। আমি আমাদের দর্শকদেরকে বলবো যে আপনারা যারা এই বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থার যে সাখাওয়াত ভাইকে যদি কোথাও দেখে থাকেন, আপনারা কখনোই তাকে লাঞ্ছিত করবেন না। পারলে তাকে ২টি টাকা দিয়ে এই অসহায় বৃদ্ধ মা বাবার সাহায্যে এগিয়ে আসবেন। আমি আবার একটু যেতে চাই যে আমি আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং এই সম্পর্কে একটু জানতে চাই যে আসলে আপনি একাডেমিক্যালি আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং বেড়ে ওঠা কোথায়? আ বাবার টানাপড়ার সংসারে অতটা পড়াশোনা করতে পারিনি। ইন্টার পর্যন্ত আ অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছেন। পড়াশোনা করছি। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আ আর্থিক সংকটের জন্য আমাদের পিছিয়ে পড়া। ভালো একটা জায়গায় পৌঁছার মতন আমাদের সহায় সম্বল অতটা ছিল না। বাবার ৫ সন্তান, তার ভিতরে আমি চতুর্থ। তো চাকরি জীবনে ১৯৯৭ সালে আমি এয়ারপোর্টে C&F, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং, ওখানে চাকরিতে ঢুকি। বার্তাবাহক সেকশনে পর্যায়ক্রমে আমি ফ্লাইট সুপারভাইজার হই। ফ্লাইট সুপারভাইজার। ফ্লাইট সুপারভাইজার, এক্সপোর্ট সেকশনের ফ্লাইট সুপারভাইজার। তো এটা সৌভাগ্য ছিল এবং আমার তো একটি অভিজ্ঞতা বলা যায় যে টান ছিল। আমি এই যে প্রতিষ্ঠানের যে কোনো কাজ গেলে আমি সেটা চাই যে শেষ পর্যন্ত, অর্থাৎ সেটাকে আপনি একেবারে মনে প্রাণে ধারণ করেন। মনে প্রাণে ধারণ করে সাকসেস হওয়ার পর্যন্ত চাই। তো সেই জায়গা থেকে আল্লাহ পাক আমাকে ওখানে এক্সপোর্ট সেকশনের ফ্লাইট সুপারভাইজার দীর্ঘদিন চাকরি করেছি। এরপরে আমার এই কাস্টমস এই লাইনটা আর ভালো লাগলো না, যে আমি এই লাইনটা থেকে বের হয়ে চলে আসতে চাই। তারপরে মণিপুর উচ্চ বিদ্যালয়ে চাকরি নিয়েছিলাম, ঢাকায় যে স্বনামধন্য মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয়, এবং সেখান থেকে BF শাইন কলেজ, কর্মীটোলা, ঢাকা, এবং পর্যায়ক্রমে সেগুনবাগিচা হাই স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই জড়িত। বেশি বেশি জড়িত ছিলাম, এবং সর্বশেষে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, BOBT-তে, মিরপুরে, যে ঢাকা কমার্স কলেজের অন্যতম আরেকটি প্রতিষ্ঠান BOBT, সেখানে আমি কর্মরত। এই 15 সালে সেই BOBT-তে থাকাকালীন অবস্থায় অসহায় মানুষ কল্যাণে একটু আশ্রয় কেন্দ্র করে দেওয়া উদ্যোগ নিই। ও, এই তখন থেকেই আপনি এই উদ্যোগটা নিয়েছেন? জি। আচ্ছা, আরেকটু আমরা জানতে চাইবো যে আপনার এইখানে বর্তমানে কতজন রয়েছে আপনার এই বৃদ্ধ মা বাবা?
এইখানে বর্তমানে আমার 70 জন বৃদ্ধ মায়েরা আছে। 70 জন? 70 জন। এর আগেও 126 জন মায়েদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম। তখন আর্থিক একটি ভালো ছিল, বর্তমানে আর্থিক একটি সংকট বিদায়। আচ্ছা, এনাদেরকে যে আপনারা এই যে লালন পালন করছেন, এটা কি ভাড়া বাসায় নাকি মানে কিভাবে করছেন? এটি সম্পূর্ণ ভাড়া, 5টি ভবন আমাদের ভাড়া। মানে 5টি ভবন ভাড়া নিয়েছেন? ভাড়া নিয়ে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে একটি বিল্ডিং ভরে গেছে মায়েদের সংখ্যা, আর একটি বিল্ডিং আমাদের নিতে প্রয়োজন হয়েছে। এরকম একটি একটি করে 5টি ভবনে আমাদের এই মায়েরা আছে আশ্রয়। আচ্ছা, আপনি আসলে এটা নিজস্ব কোনো জায়গা বা নিজস্ব কোনো কিছু আছে কিনা, বা বসত বাড়ি তৈরি করার জন্য বা পুনর্বাসন করার জন্য যে নিজস্ব কোনো ভবন বা এই তৈরি করার মতো কোনো চিন্তা ভাবনা আপনার আছে কিনা, বা সেই রকম জায়গা আছে কিনা? এটা মূলত নিজস্ব একটি জায়গা আছে আমার নিজের ব্যক্তিগত, ছেলে মেয়েদেরকে নিয়ে বৃদ্ধ বয়সে বসবাস করার জায়গা ছিল। তো চিন্তা করলাম যে এই বৃদ্ধদের জন্য তো কেউ ওই রকমের জমি টমি দান করে না, বা অতটা পরিমাণে যে টাকা পয়সা দান করলে তাদের জন্য একটা আশ্রয়ের নির্দিষ্ট একটা যে নিজস্ব ভবন তৈরি করবে সেরকমের আর্থিক সাহায্য না আসার পরিপ্রেক্ষিতেই আমার নিজের জায়গাটা বৃদ্ধাশ্রমের জন্য দান করে দিয়েছি। এবং মানে নিজের জায়গাটাই দান করে দিয়েছেন এই বৃদ্ধাশ্রমে? জি। দর্শক, যদি মহৎ উদ্দেশ্য থাকে আর যদি সেই উদ্দেশ্য হয় সৎ, তাহলে মানুষের দ্বারাই সবকিছু সম্ভব। দর্শক, তিনি তার সর্বশেষ যে সম্বলটুকু ছিল, যে জমিটুকু ছিল, সেটি কিন্তু এই বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থার জন্য দান করে দিয়েছেন, যেটা আমরা শুনতে পারলাম। দর্শক, আপনারা যারা আমাদের এই বরিশাল শহরে বিত্তবান রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আসলে অনেকেই দান করেন কিন্তু কেউ জানেন না। যদি সে ধরনের যারা দান করে থাকেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আমরা সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই সাখাওয়াত হোসেন ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার যেটি রয়েছে সেটি সাখাওয়াত ভাইয়ের ব্যক্তিগত নাম্বার। আমরা সরাসরি তার নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করবেন সেই নাম্বারে। দর্শক, আমি আবারও একটু বলতে চাই, আপনারা যারা সমাজে বিত্তবান রয়েছেন তারা অবশ্যই এগিয়ে আসবেন। এ ধরনের অসহায় যারা বৃদ্ধা মা রয়েছেন, যিনি এই বয়স্ক পুনর্বাসন সংস্থাটি করেছেন, আপনারা তার পাশে দাঁড়াবেন। কখনোই তাকে লাঞ্ছিত, বঞ্চনা বা কোনো ধরনের উপহাস করবেন না। যেহেতু তিনি আসলে তার নিজের কোনো ফান্ডিং নাই, যার কারণে তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয় এই বৃদ্ধ মা বাবাকে দেখভাল করার জন্য। আর একটু জানার চেষ্টা করব যে এখানে কি আপনারা শুধু মায়েদের না বাবারাও আছেন, অর্থাৎ পুরুষ মহিলা সবাই? একটি সময় আমাদের এখানে পুরুষ এবং মহিলা উভয়ই ছিলেন। তো দেশের একটি বড় দুর্যোগ চলে গেছে, যেটা আমরা বলি যে বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধাদের যেই সময়, তখন থেকে দেশের সবকিছুই একটু এলোমেলো হয়ে গেছে। যার জন্য দেখা গেছে যে আমাদের যারা সাহায্য সহযোগিতা করতো অনেক মানুষই একেবারে সাহায্য থেকে আমরা পাওয়া থেকে বঞ্চিত হয়ে গেছি। অর্থাৎ বলা যায় যে এলোমেলো অবস্থা রয়েছে, অর্থাৎ সেভাবে আসছে না। না আসার কারণে আমরা একেবারে খাদ্য শূন্য হয়ে গেছিল। তখন বেশ কয়েকটি আমাদের ইউনিট বন্ধ হয়ে গেছিল, 9টি ভবনে। তখন আমাদের 126 জন মা বাবাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম। পর্যায়ক্রমে আমাদের এই ভবনের 5টি ভবনই বন্ধ হয়ে যায়। বেশিরভাগটি আমাদের পুরুষ যারা, তাদেরকে আমরা তখন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কারণ মায়েরা যারা আছে তারা তো হয়তো রাস্তাঘাটে থাকতে একটা সংকোচ, আমাদেরও দ্বিধাবোধ থেকেই আমরা মায়েদের ইউনিটগুলো রেখে দিয়েছি। আর পুরুষ নিবেট যেগুলো ছিল সেগুলো আমরা পর্যায়ক্রমে বন্ধ করে দিয়েছি, এবং তাদের যে সমস্ত জায়গায় আত্মীয় স্বজন খুঁজে খুঁজে পাওয়া গেছে তাদের কাছে পৌঁছে দেওয়া, এবং মাঝখানে অনেকে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন, সেখানে হয়তো আস্তে আস্তে করে আমাদের এই ইউনিটগুলো খালি হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটু বিষয় একটু আলোচনা করব, সেটা হলো যে এই যে বৃদ্ধ মা বাবারা আপনার কাছে আসেন, পরবর্তীতে কি আপনারা এদের আত্মীয় স্বজন বা এদের যারা যারা রয়েছেন ছেলে মেয়ে, তাদের সঙ্গে কি আপনারা যোগাযোগ করেন বা তাদের রিকোয়েস্ট করেন কিনা যে আপনার মা বাবাদেরকে আপনি নিয়ে যান, অথবা তার খরচ বহন করেন? হ্যাঁ, যদি সেরকম আপনারা জেনে থাকেন সেই বিষয়টি একটু আমরা শুনতে চাই। মূলত আমাদের কাছে যখন মায়েরা আসে, তখনই ওনাদের একটি যে বুক ভরা একটা ব্যথা সন্তানের কাছ থেকে পাওয়া, সেই আবেগ থেকেই তারা বলে যে আমাদের কখনোই এই আমার সংসারে যাব না, এবং মৃত্যুর পরেও আমরা যেন তাদেরকে দাফন কাফন করি।
এরকমের একটি প্রতিশ্রুতি আমাদেরকে দেয়। সেই প্রতিশ্রুতির জায়গা থেকে আমরা তাদের পরিবারের যারা আছেন তাদের কাছে যোগাযোগ করাটা আর আমাদের কাছে সম্ভব হয় না। তার মানে তারাই আপনাদেরকে একেবারে সংকল্প, মানে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করায় যে আমরা এখানে থাকবো, কিন্তু আমাদের পরিবারের সাথে যোগাযোগ করা যাবে না, আর তার কখনো আক্ষেপ নিয়ে। জি জি, একটা আক্ষেপ থাকে। কিন্তু তারপরও আপনারা অনেক সময় যারা একটু বোঝানোর চেষ্টা করেছেন কিনা যে না আপনি বা ছেলে মেয়েদের বা তার পরিবার পরিজনকে, ইভেন তাদেরকে? হ্যাঁ, আমরা মাঝে মাঝে এই অনেক মায়েদেরকে বোঝাতে চেষ্টা করি যে শত হলেও সন্তান সে ভুল করতে পারে, কিন্তু মা বাবার জায়গাটা তো একটা উদার একটা মনের জায়গা। তো সেই ক্ষেত্রে আমরা অনেক মায়েদেরকেই আমাদের অর্থায়নে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাঠিয়ে দিই যে একটু বেড়াই আসেন, 2-4 দিনের জন্য আমরা ছুটি দিয়ে দিই। বেড়াই আসলে একটি সময় দেখা যায় যে তাদের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়, অন্তরঙ্গ একটা বা পরিবার কি তাদের সেই খরচ বহন করে কিনা? পরিবার থেকে যারা খরচ বহন করার মতন আমরা মূলত তাদেরকে আমাদের এখানে আশ্রয় দেই না। যারা একেবারে অসহায় বল ঠেকা মানুষ, আমরা মূলত তাদেরকেই আশ্রয় দিয়ে থাকি। ও, অর্থাৎ যারা চাইবে যে আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো, খরচপাতি চালাবো, সে ধরনের কোনো সুযোগ নেই? সুযোগ নেই। আপনারা একেবারে অসহায় যারা। অসহায় অসহায় অর্থাৎ জাকাত এবং ফেতরার টাকা আমাদের এখানে মানুষের দান করে, এই টাকা যারা খাওয়ার মতন উপযোগী কেবলমাত্র আমরা তাদেরকে আশ্রয় দিই। দর্শক, আপনারা জানতে পারলেন কারা সাধারণত এই বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থায় অর্থাৎ বৃদ্ধাশ্রম জায়গা পায়। তারা হচ্ছে একেবারে অসহায় হতদরিদ্র যারা রয়েছে, তাদেরকেই তিনি আশ্রয় দিয়ে থাকেন। যদি কেউ টাকা পয়সা দিয়ে রাখতে চান তাহলে কিন্তু তিনি তাদেরকে রাখেন না, একদম স্পষ্ট আমরা শুনতে পারলাম। দর্শক, আমরা একদিনে আজকে এই বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থার যিনি কর্ণধর সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলে শেষ করতে পারবো না। আবারও আমরা সময় সুযোগ করে তাকে নিয়ে বসবো, আমরা জানার চেষ্টা করব তিনি যে বৃদ্ধাশ্রম পরিচালনা করছেন সেটির বর্তমান পরিস্থিতি এবং তার চিন্তা ভাবনা। দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আপনার, এবং আপনি অবশ্যই আপনার ঠিকানাটা বলে দিবেন, আমরা স্ক্রিনে তো অবশ্যই দিয়ে দিব। আপনি নিজের মুখে আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটি বলে দিবেন যে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা যদি থাকে আপনার। দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা আপনাদের মা বাবার উপরে ভালোবাসা এবং যে সম্মান এবং দায়িত্ব অন্তত যতটুকু সম্ভব আপনারা পালন করে যাবেন। কারণ মা বাবা এমনই একটা সম্পদ, একবার চলে গেলে আর কখনো আসে না। যারা চলে গেছেন তাদের সন্তানরাই অনুভব করতে পারে যে আমরা এখন কতটা যে অসহায় বা কি যে জিনিস হারিয়ে গেলাম, সেটা আর তারাই বুঝতে পারে। আর আমরা যারা এখনো মা বাবা বেঁচে আছে, হয়তো অনেক সময় অনেকটা দুর্ব্যবহার করে অনেকেই, কিন্তু এটা অনুচিত। দয়া করে আপনারা এইটা আর করবেন না। মা বাবার যে একটা দোয়া সেটা পাওয়ার জন্য আপনারা চেষ্টা রাখবেন। মা বাবার দোয়াই সবচেয়ে বড়। আজকেও হয়তো আমি মনে করি আমার মা এবং বাবার দোয়া থেকে আমি এতটুকু পর্যায়ে আপনাদের কাছে আসতে পেরেছি। আমাদের প্রতিষ্ঠানিক বিষয়ে বলবো, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা মূলত চলে সম্পূর্ণ আপনাদের দান খয়রাতে, আপনারা আপনাদের জাকাত ফেতরা এবং সেই সাথে যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন। কারণ আমার একার পক্ষে এই সমস্ত মায়েদেরকে চালিয়ে আসতে অনেকটা কষ্ট হয়। আমিও একটি সময় বৃদ্ধ হয়ে যাব, তখন এই প্রতিষ্ঠানের হাল আপনাদেরকেই ধরতে হবে। আমি ইয়ং যতটুকু আছি সেই সময় থাকতে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন, আমি আমার যে জায়গা দান করেছি এবং সেই সাথে আমার চাকরি জীবনের 20 লক্ষ টাকা ছিল, সেটি দিয়ে আমরা বিল্ডিংয়ের কাজ শুরু করেছি। কিন্তু দর্শকের সাহায্য সহযোগিতা এতটা কম, যার জন্য আমরা দ্বিতীয় ধাপে আর কাজ আগাবার মতন সাহস পাচ্ছি না। যে সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা আর্থিকভাবে সাহায্য না করেন, আপনাদের অনেকেই বিল্ডিং করেছেন বা কোনো একটা কনস্ট্রাকশনে কাজ করেছে, সেখানে কিছু অতিরিক্ত মালামাল পড়ে আছে, যেমন রড আছে কিছু, বা 5 বস্তা সিমেন্ট আছে, একটু বালু আছে, একটু ইট আছে। আমাদের এই বিল্ডিংয়ের বৃদ্ধ মায়েদের জন্য আপনারা যদি সহযোগিতা হিসেবে মনে করেন, সেই মালামালগুলো, অতিরিক্ত মালামালগুলো আমাদের কাছে পৌঁছে দিলে আপনাদের এই মালামালগুলো দিয়ে আমরা দ্বিতীয় ধাপে আবার কাজ শুরু করব। আমাদের বর্তমান ঠিকানা বরিশাল সদর কাউনিয়া হাউজিং। আর আমাদের যেখানে স্থায়ী নিবাস করতে চাচ্ছি
বরিশাল সিটি কর্পোরেশনের এলাকায় 26 নং ওয়ার্ডে হরিণিয়াফুলিয়া বিলাম ঘরের সামনে। ওখানে একটি সুইচ গেট আছে, সুইচ গেটের একেবারে বিপরীত পাশে, পূর্ব পাশ সুইচ গেটের। আর আমাদের মোবাইল নাম্বার 01726713172। তো আমি ধন্যবাদ জানাই দৈনিক গগনের আলোর প্রতিষ্ঠানকে, আমাকে এত সুন্দর একটি জায়গায় আপনাদের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাজির করেছেন। এই জন্য আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ এবং গগনের আলোর কাছে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই। আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা সকলে ভালো থাকবেন, সকলের জীবনের উন্নতি এবং মঙ্গল কামনা করি। দর্শক, আমি আবারও বলবো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু কি সহযোগিতা পেতে পারে না? আপনারা যারা বরিশালবাসী রয়েছেন, আপাতত এই ভিডিওটি আপনারা যারা দেখবেন, তাদের আমি অনুরোধ করব, আপনারা যতটুকু পারেন, যতটুকু সম্ভব এই বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থার পাশে দাঁড়াবেন বলে আমরা এই প্রত্যাশা করছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।